গত দিনে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। আজকে গতি অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা দেখব ফার্স্ট ক্লাসে আমরা কী কী দেখছিলাম, আর আজকে অনেকগুলো সূত্র দিব। সূত্র থেকে হয়তো বা 2-1টা ম্যাথ করাবো, ঠিক আছে? গত দিনে আমরা কী কী দেখছিলাম? গত দিনে ছিল গতি 5 ধরনের গতি দেখছিলাম আমরা। স্কেলার রাশি, ভেক্টর রাশি দেখছিলাম। তারপরে বেগ কাকে বলে, এখান থেকে একটা সূত্র ছিল, সূত্র দেখছিলাম। আর একটা এক্সাম্পল ছিল, এক্সাম্পল দেখছিলাম। আর তোমাদের 2টা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা আচ্ছা, আজকের তারিখ হলো 26। ক্লাস হলো 9, নবম ও দশম শ্রেণী। সাবজেক্ট পদার্থ বিজ্ঞান। লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার হলো 2। আচ্ছা, আমাদের অধ্যায়ের নাম কি? গতি, দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, তোমাদের স্কেলার রাশি, ভেক্টর রাশি পড়েছিলাম। স্কেলার রাশি আর হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, স্কেলার রাশি কোনগুলো আর ভেক্টর রাশি কোনগুলো? স্কেলার রাশি হলো যা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায়। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হলো যা প্রকাশ করার জন্য মান ও দিক উভয় লাগে। একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা কেমন ছিল? কেউ মেসেজ করছে কি? আচ্ছা, হোমওয়ার্ক এখন জমা দিছে, ঠিক আছে, এটা পরে দেখব না। আচ্ছা, এরকম একটা উদাহরণ দিছিলাম যে এটা হলো তোমার বাড়ি। এই বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে এটা আছে, ধরো তোমার স্কুল। আচ্ছা, তারপরে ধরো আরো 1 কিলোমিটার দূরে আছে বাজার। আরো কিছু দূরে আছে হলো হাসপাতাল। এটা হলো তোমার বাড়ি। এখন যদি বলে যে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 1 কিলোমিটার। এটাই হলো তোমার স্কেলার রাশি। কিন্তু যদি বলে তোমার বাড়ি থেকে স্কুল কোন দিকে, তখন কি বলবে? তোমার বাড়ি থেকে ধরো এটা হলো পূর্ব পশ্চিম, হলো উত্তর দক্ষিণ। তো তখন কি বলবে? তোমার বাড়িটা এদিকে যাচ্ছে, তাহলে এদিকে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হলো 1 কিলোমিটার, এবং কোন দিকে? উত্তর দিকে যাচ্ছে। তাহলে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার উত্তরে, এটা যদি বলে তাহলে সেটা কি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে যা প্রকাশ করার জন্য মান ও দিক উভয় লাগে, সেটা হলো ভেক্টর রাশি।
যদি হাসপাতালের কথা বলে, হাসপাতালের দূরত্ব ধরো 1 কিলোমিটার, তোমার বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব কত? 1 কিলোমিটার। এটা গেল স্কেলার রাশি। কিন্তু যদি বলে তোমার বাড়ি থেকে হাসপাতাল কোন দিকে, ধরো যদি বলে এটা হলো দক্ষিণ পূর্ব দিকে, তাহলে এটা ভেক্টর রাশি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো স্কেলার রাশি আর ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশি যদি উদাহরণ দেই, তাহলে উদাহরণগুলোর মধ্যে আছে সরণ, বেগ, ত্বরণ, বল, এগুলো হলো ভেক্টর রাশি। এখন সরণ কি, বেগ কি, ত্বরণ কি, বল কি, এগুলো আমরা আজকে জানবো। এগুলো জানলে আমরা ভেক্টর রাশিটা আরো সহজে চিনতে পারবো। আর স্কেলার রাশি যদি বলি আমরা, স্কেলার রাশি ধরো দূরত্ব, তারপরে তাপমাত্রা, সময়, এগুলো দেখো এক একটা এক এক জিনিস। দূরত্ব কি এস দ্বারা প্রকাশ করা হয়, কত কিলোমিটার দূরত্ব এটা বোঝায়। তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা একটা করে বোঝাচ্ছে। কিন্তু যখন সরণ বোঝায় বা বেগ বোঝায়, তখন কি হয়, সরণ হলো দূরত্বের সাথে সময় বোঝাবে, দূরত্ব আর সময় দুইটাই থাকবে, সেটা হলো সরণ। তার মানে দুইটা জিনিস লাগবে ভেক্টর প্রকাশ করার জন্য, দুইটা জিনিস লাগবে। আমরা যেমন রসায়নে দেখছিলাম যে অণু আর পরমাণু, পরমাণু দেখছিলাম, অণু পরমাণুর মতো স্কেলার রাশি ভেক্টর রাশি এরকমই বোঝায়। পরমাণুটা কি, পরমাণু ছিল একটা মৌল, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এগুলো হলো কি পরমাণু। আর অণুটা কি ছিল, অণু ছিল যেমন পানির অণু, মানে দুইটা পরমাণু মিলে অণু গঠিত হচ্ছে এরকম। তো এখানেও তাই, স্কেলার রাশি কি একটা বোঝাবে, পরমাণুর মতো। স্কেলার মানে দূরত্ব, তাপমাত্রা, সময়, একক বোঝাবে। এটা দ্বারা কি বোঝায়, একক বোঝায়। যেমন দূরত্বের একক মিটার, তাপমাত্রার একক কিলোমিটার, সময়ের একক সেকেন্ড, একক বোঝাবে। আর ভেক্টর মানে কি, ভেক্টর মানে হলো এই যে দুইটা একক মিলে একটা করে ভেক্টর তৈরি হবে। কি হবে, ধরো তখন কি বোঝাবে, অণুর মতো বোঝাবে, যে দুইটা পরমাণুর মতো গঠিত হয়ে একটা অণু তৈরি হবে। এখানে তাহলে ভেক্টর রাশিটা কি হবে, সরণ, বেগ, ত্বরণ, বল, আরও অনেক আছে। তো সরণ প্রকাশ করার জন্য আমরা জানি কি, সরণ সমান কি হয়, দূরত্ব ভাগ সময় হয়। এই দেখো, দূরত্ব চলে আসলো, এটা কিন্তু স্কেলার রাশি। সময় আসলো, সময় কিন্তু স্কেলার রাশি। তাহলে দুইটা স্কেলার রাশি মিলে কিন্তু ভেক্টর রাশি হচ্ছে। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য বুঝতে পারছো সবাই? আচ্ছা, আমরা আজকে দূরত্ব আর সরণ দেখব। দূরত্ব আর কি সরণ, দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য দেখব। দূরত্ব আর সরণটা কি হচ্ছে এটা আমরা দেখব। ধরো এটা তোমার বাড়ি থেকে স্কুল, এটা হলো স্কুল। তো তোমার বাড়ি থেকে তুমি রওনা হলে এভাবে ঘুরে ঘুরে যাচ্ছ, এভাবে আসে তোমার এটা স্কুলে আসলে তোমার পথটা হলো এইরকম ঘুরে ঘুরে যে তোমার পথটা দিক হয়। এখানে ধরো তোমার নদী আছে কি পাহাড় আছে, এরকম আছে উঁচা নিচা জায়গা, এদিকে তুমি সহজে যেতে পারতেছো না, তোমার কি ঘুরে 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 অনেকগুলো পথ পাড়ি দিয়ে যাওয়া লাগতেছে। এই যে যতগুলো পথ তুমি পাড়ি দিলে, ধরো এটা তুমি 5 কিলোমিটার পথ দূরে, 5 কিলোমিটার দূরত্ব হয়ে তুমি কি স্কুলে পৌঁছালে।
এই যে পুরোটা পথ যে তুমি পাড়ি দিলে, এটাই হলো তোমার দূরত্ব। এটাকে কি বলা হবে? দূরত্ব। আর তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি এইভাবে সোজাভাবে দেখো, সোজা যদি স্কেল দিয়ে দেখাও, যে সোজা যে দূরত্বটা পাবে সেটা কি হবে? এটাই হবে সরণ। এটা সরণ বোঝাবে। এটা কি বোঝাবে? সরণ। সরণ কীভাবে বোঝাবে? ধরো তোমার বাড়ি থেকে এটা কোন দিকে হচ্ছে, এটা সরাসরি চলে যাচ্ছে এদিকে, ঠিক আছে? তাহলে দূরত্বটা অনেক ঘুরে ঘুরে যাবে, এটা শুধু কিলোমিটার দ্বারা বোঝাবে। আর সরণ যদি বোঝাতে চাই তাহলে আমাদের এখানে কিন্তু এই কোন জায়গা বোঝাচ্ছে, জায়গাটা কোন দিকে এটা সহ বোঝাবে। এই সরাসরি যে ডিস্টেন্সটা আছে এটা বোঝাবে। আমরা যদি বইয়ে দেখি, এই দেখো বইয়ে আছে দূরত্ব। এই যে তুমি এখান থেকে এ বিন্দু থেকে 0 বিন্দু 1 2 3 4 5 6 বিন্দু সি বিন্দুতে আসলে এইভাবে ঘুরে ঘুরে যাচ্ছ। এই সবগুলো যতগুলো পথ, যত দূরত্ব তুমি অতিক্রম করলে সেটাকে কি বলা হবে? দূরত্ব বলা হবে। আর সরাসরি তুমি যে বিন্দুতে, শেষ বিন্দু হলো তোমার, যে বিন্দুতে তুমি পৌঁছালে, তোমার শুরু থেকে শেষ বিন্দুর সহজ সরল রেখার যে দূরত্ব পাবে সেটাই হলো সরণ। এটাই কি বলা হবে? সরণ বলা হবে। সরণ কি? সোজা পথ, ঠিক আছে? আর দূরত্ব কি? অনেক দূরে দূরে ঘুরে ঘুরে যাবে। এটা হলো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এখানে একটা নোট লিখে নাও যে দূরত্ব স্কেলার রাশি, স্কেলার রাশি দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। আর আরেকটা লিখে নেবে, সেটা হলো দূরত্বের মাত্রা। দূরত্বের মাত্রাকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। এই তিনটা জিনিস পড়বে, এটা হলো নোট। আর সরণের ক্ষেত্রে যদি আমরা লিখি, সরণ একটি ভেক্টর রাশি। ভেক্টর রাশি। সরণকেও এস দ্বারা প্রকাশ করা হয়, এর মাত্রাকেও এল বলা হয়। শুধু এটা কি হয়? ভেক্টর রাশি হবে। এই দুইটার মধ্যে পার্থক্য এই একটাই। সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য, সরণ হলো স্কেলার রাশি, দূরত্ব হলো স্কেলার রাশি, আর সরণ হলো ভেক্টর রাশি। লেখা হয়েছে সবার? আচ্ছা, এখন আমরা দেখলাম কি স্কেলার রাশি ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, দূরত্ব সরণের মধ্যে পার্থক্য। এখন দেখব দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। দ্রুতি ও বেগ, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখব। তো দ্রুতি কি? গতদিন আমরা বেগ দেখছিলাম, আজকেও আবার দেখব। দ্রুতিটা কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আর বেগটা কি?
বেগ হবে সময়ের সাথে এখানে দূরত্ব না হয়ে কিসের হবে, সরণের হবে। সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। দেখো দুইটা জিনিসে কত মিল আছে। আমরা প্রথমে দেখলাম স্কেলার রাশি, ভেক্টর রাশি। সবার লেখা শেষ? একজন অ্যান্সার দাও। একটু আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি ভেক্টর রাশির সাথে সম্পর্ক আছে হলো দূরত্ব, সরণের। এই দূরত্ব আর সরণের মধ্যে সম্পর্ক আছে হলো দ্রুতি, বেগ। কেমন সম্পর্ক আছে দেখি। আমরা প্রথমে দেখলাম স্কেলার। স্কেলার রাশি, স্কেলার রাশি থেকে আমরা কি পেলাম, দূরত্ব পেলাম। দূরত্বর পরে কি আসলো, দ্রুতি আসলো। আর ভেক্টর থেকে আমরা কি পেলাম, ভেক্টর রাশি থেকে সরণ, আর সরণ থেকে কি পেলাম, বেগ পেলাম। ঠিক আছে, তাহলে স্কেলার রাশি থেকে দূরত্ব পেলাম। দূরত্বটা হলো স্কেলার রাশি, আর এই দূরত্বের সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হবে। ভেক্টর রাশি, এখান থেকে আমরা কি পেলাম, সরণ পেলাম। যেটা সরণ সেটা হলো ভেক্টর রাশি। সরণ থেকে সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। এই দুইটা জিনিস আমরা এখানে বুঝলাম। এটা শুধু এভাবে বুঝে না যে দ্রুতিটা কই থেকে আসলো, কিভাবে আসলো, দূরত্ব থেকে আসলো দ্রুতি, আর বেগটা কিসে থেকে আসলো, সরণ থেকে আসলো। এখন আমরা সূত্র দেখব, সূত্র দেখলে আরো ক্লিয়ার হবে। সূত্র, আচ্ছা, দ্রুতি আর বেগের সূত্র একই হবে, শুধু যে স্কেলার রাশি, ভেক্টর রাশি ওটা একটু আলাদা করে আর কি। তো দ্রুতির সূত্র, দ্রুতিকে কি দ্বারা প্রকাশ করা হবে, দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা, দ্রুতি এইভাবে লিখে, ভি সমান দূরত্ব ভাগ সময়। এখানে কি বললো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। হার মানে কি, ভাগ। তাহলে এটা কার সাথে, দূরত্বের সাথে সময়ের ভাগ হচ্ছে, দূরত্বের সাথে সময়ের ভাগ। তো এখানে আমরা কি পাচ্ছি, ভি সমান হলো দ্রুতি বা বেগ, এস সমান কি, দূরত্ব, দূরত্ব বা সরণ, এস দ্বারা প্রকাশ করা হয়, দূরত্ব বা সরণ প্রকাশ করা হয়। টি কি, টি হলো সময়, সময়। এটা হলো দূরত্বের সূত্র গেল। আচ্ছা, এখন যদি আমরা বেগের সূত্র লিখি, এটা লেখা হয়েছিল সবার? আচ্ছা, যদি বেগ লিখি, বেগের ক্ষেত্রেও
ভি সমান এস বাই টি, একই কথা হবে, কিন্তু এখানে এসটা কি, এসটা হলো সরণ, এখানে এসটা কি, এটা হলো এটার ক্ষেত্রে দ্রুতি, আর এটার ক্ষেত্রে কি হবে, ভি সমান বেগ, এস সমান সরণ, টি সমান সময়। তোমাদের কোশ্চেনে লেখা থাকবে, এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। কোশ্চেনে লেখা থাকবে যে এত সরণে বা এত দূরত্বে, এগুলো কথা লেখাই থাকবে, তো তোমাদের এগুলো নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, আমাদের তাহলে দ্রুতি আর বেগ এই দুইটা সূত্র আমরা দেখলাম, এই দুইটা সূত্র থেকে আমাদের একক বের করতে হবে, এককগুলো আমরা বের করব। একটু লিখে নাও তোমরা, একক, এককগুলো লিখে নাও। 1 নম্বর, দূরত্ব বা সরণের একক, সরণের একক কি, মিটার, মিটার, এটাকে এম লেখা হয়, এবং এদেরকে এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এরপরে দূরত্ব বা সরণ গেল, তারপরে সময়ের একক কি, সেকেন্ড, সেকেন্ড, এটাকে এস লেখা হয়, এবং একে টি দ্বারা প্রকাশ করা হয়। বেগ বা দ্রুতি, দ্রুতির একক মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, একে ভি দ্বারা প্রকাশ করা হয়। মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো মিটার পার সেকেন্ড কিভাবে হলো একটু দেখো, সময় কি ছিল, সময় ছিল টি, টিকে এস দ্বারা প্রকাশ করা হয়, এই সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক হলো এস, প্রতীক, আর কি একক। তারপরে দূরত্ব, দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক কি, মিটার। বেগ, বেগের একক কি, বেগকে, বেগের প্রতীক কি, প্রতীক হলো ভি, প্রকাশ করা হয়, আর এককটা কি, মিটার পার সেকেন্ড, প্রতীক। আচ্ছা, আমরা সূত্র কি দেখলাম, সূত্র দেখলাম হলো বেগ বা দূরত্ব, বেগ বা দ্রুতি বেগ বা দ্রুতি ভি সমান কি ছিল, এস বাই টি, এটা ছিল। তো এখান থেকে আমরা একক কিভাবে বের করতে পারবো, খুব সহজে বের করতে পারবো। দেখো, এস মানে কি, দূরত্ব, দূরত্বের একক কি, মিটার। টি, টি মানে কি, সময়, সময়ের একক কি, সেকেন্ড, এখানে আমরা একক লিখছি, একক। তো মিটার আমরা জানি কি, হরটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে পাওয়ারের চিহ্নের পরিবর্তন হয়,
তাহলে এখানে এস এর উপরে পাওয়ার ছিল 1, উপরে গেলে কি হবে -1 হবে। তাহলে বেগ বা দ্রুতির একক কি হলো মিটার পার সেকেন্ড, এটা একক গেল। আর যদি আমরা মাত্রা লিখি তাহলে মাত্রাটা কি হবে, দূরত্বের মাত্রা হলো এল আর সময়ের মাত্রা হলো টি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এল পার টি, আর এটাকে মাত্রাকে এইভাবে লেখা হয়। ঠিক আছে, তাহলে বেগ বা দ্রুতির মাত্রা হলো এল পার টি এবং একক হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, যতটুকু পড়ালাম এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হলো? এই বেগের মধ্যে আবার সমবেগ থাকে, সমবেগ এবং ত্বরণ থাকে। সমবেগটা কি, ত্বরণটা কি, এই দুইটা জিনিস এখন আমরা দেখব। সমবেগ কখন হবে? সমবেগ, দেখো বেগ বলছে কিন্তু কি বলছে, সম বলছে। সম মানে কি? সম মানে হলো সমান, সম মানে হলো সমান। সমান বেগে যদি কোনো বস্তু যায় সেটা হলো সমবেগ। যেমন ধরো তোমরা তো সবাই ট্রেনে চড়ছো, এই ট্রেনটা ধরো আত্রাই থেকে যাত্রা শুরু করলো নাটোর যাওয়ার উদ্দেশ্যে, কোথাও থামবে না। তো তোমার যাত্রা শুরুর কিছু সময় পর দেখা গেল ট্রেনের গতি 50 কিলোমিটার হলো, 50 কিলোমিটার পার আওয়ার হলো। তো এই আওয়ারটা 50 কিলোমিটার, এটা মনে করো যে নলডাঙ্গা থেকে শুরু হলো হয়ে তোমার বাসুদেবপুর পর্যন্ত 50 কিলোমিটার দূরত্বেই যাচ্ছে। তো একই দূরত্বে কত সময় গেল, এইটাই হলো আমাদের সমবেগ। যদি সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন না হয়, সমান সময়ে সমান দূরত্ব পথ যদি অতিক্রম করে, সমান বেগে যদি অতিক্রম করে, তাহলে কি হবে, সেটা সমবেগ হবে। আমরা বেগটা কি বুঝি? বেগটা বুঝি কত জুড়ে যাচ্ছে, সেটাই হলো আমাদের বেগ। সময়ের সাথে সাথে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটাই হলো আমাদের বেগ। আর বেগের মধ্যে আবার কি আছে, সমবেগ আছে। সমবেগটা কি বললাম, যদি সমান একই সমবেগটা কি বললাম, সমবেগ হলো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, সময় পরিবর্তন হচ্ছে কিন্তু একই বেগে যাচ্ছে, সেটাই হলো আমাদের সমবেগ। সম মানে হলো সমান। তাহলে সমবেগের ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা কেমন হবে, লিখে নাও সবাই। যদি কোনো বস্তুর বেগের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তাকে সমবেগ বলে। সমবেগ একটা নোট লিখে নাও, সেটা হলো সমবেগের ক্ষেত্রে আদিবেগ ও শেষ বেগ সমান হয়। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস পেলাম, আদিবেগ আর শেষ বেগ। এই দুইটা জিনিস আমরা একটু দেখব।
আদিবেগ। আদিবেগটা কি? আদিবেগটাকে আমাদের ভি দ্বারা প্রকাশ করা হয়। আদিবেগটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? আর এটার একক কি হবে? একক হলো মিটার পার সেকেন্ড। আমাদের বেগ যেহেতু আছে, বেগ মানে হলো মিটার পার সেকেন্ড একক। আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয় আদিবেগটাকে। আদিবেগটা কি? আদিবেগটা হলো যখন কোনো বস্তু স্থির আছে সেই অবস্থা থেকে যাত্রা শুরু করলো, প্রথমে শুরুতে যে বেগটা শুরু হবে, শুরুতে যে বেগটা সেটাই হলো আদিবেগ। যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে তাহলে স্থির ছিল মানে কি তার বেগ কত ছিল? 0 ছিল। যদি স্থির থাকে তাহলে তার বেগ কত হবে? 0 হবে। আর শেষ বেগটা কি? শেষ বেগ। শেষ বেগটা কি? শেষ বেগটাকে ভি বলা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। আর এটার একক কি হবে? একক হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এতটুকু সবার লেখা শেষ? একটা সূত্র আসবে সমবেগের ক্ষেত্রে, একটা সূত্র আছে সমবেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে দূরত্ব এস সমান ভিটি। এস সমান ভিটি, এটা হলো আমাদের সূত্র। সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের যদি সূত্র বলে সেটা আমরা কি লিখব? এস সমান ভিটি লিখব। এখানে আমাদের আদিবেগ আর শেষ বেগ সমান থাকে, এজন্য আমরা কি লিখব? এস সমান ভিটি। এটা আমাদের সমবেগ গেল। এরপরে আমরা দেখব হলো ত্বরণ। সমবেগের ক্ষেত্রে কি ছিল আরেকবার দেখো, যদি কোনো বস্তুর বেগের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তাকে বলবো হলো সমবেগ। আর এখন দেখব আমরা ত্বরণ। ত্বরণটা খুবই গুরুত্বপূর্ণ। ত্বরণ, ত্বরণটা কি? সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দেখো, সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দুইটা একদমই উল্টা জিনিস। আগেরটা কি ছিল? কোনো পরিবর্তন হচ্ছিল না, বেগের কোনো পরিবর্তন না হলে সেটা হলো সমবেগ। আর যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেটা কি হবে? ত্বরণ হবে। ত্বরণটা কেমন হবে দেখো, ধরো ট্রেনটা কি করলো? আত্রা থেকে যাত্রা শুরু করলো। শুরু করতে করতে বীরকুৎসা যখন গেল তখন তার বেগ ছিল ধরো 30 কিলোমিটার। 30 কিলোমিটার বেগে যাচ্ছে। তারপরে যখন আবার মাদনগর আসলো তখন তার বেগ হলো 50 কিলোমিটার। 50 কিলোমিটার, ঠিক আছে? তো এখন দেখো, এই যে এখান থেকে এতটুকু দূরত্বের মধ্যে তার কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, বেগটা বৃদ্ধি পাচ্ছে, বেগের পরিবর্তন হলো। এই বেগের যদি পরিবর্তন হয় সেটা হলো আমাদের ত্বরণ। আবার ধরো এখান থেকে তোমার নলডাঙ্গা গেল, যাওয়ার পরে এটার বেগ এখনো 50 কিলোমিটারই আছে, তাহলে কিন্তু এটা হলো ত্বরণ। আর এটা এতটুকু দূরত্বের মধ্যে কিন্তু কোনো বেগের পরিবর্তন হয়নি, তাহলে এটা কি হবে? এটা সমবেগ হবে। আবার নলডাঙ্গা থেকে ধরো বাসুদেবপুর আসলো, আসার পরে এখানে আবার 40 কিলোমিটার হলো, 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ হবে এটা। আর ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? মন্দন বলা হয়। ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়? মন্দন বলা হয়। তারপরে এখান থেকে আবার যখন নাটোরে গেল, যাওয়ার পরে এটা নাটোরে যে গন্তব্যস্থলে শূন্য হয়ে গেল, থেমে গেল। তাহলে ট্রেনটা যদি থেমে যায় তখন এটা কি হবে? শেষ বেগ।
এখান থেকেও যাত্রা শুরু করছিল, এটা ধরো 0 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা শুরু করছিল স্থির অবস্থা থেকে, তাহলে এটা হলো আমাদের আদি বেগ। আর এখানে যে থামলো এটা হলো আমাদের শেষ বেগ। যদি ট্রেনটা না থামতো তাহলে এতটুকু যদি আমরা দূরত্ব পরিমাপ করতাম তাও আমাদের এটা শেষ বেগ হতো। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এতটুকু আসলো, এখানেও আমাদের বেগের পরিবর্তন হলো, কিন্তু এটা ঋণাত্মক ত্বরণ হলো, সেটাকে মন্দন বলা হয়। এখান থেকে এখানে যে আসলো এটাও আমাদের মন্দন হলো। তাহলে শুরু থেকে আমাদের 30 কিলোমিটার পথ ছিল, এটাও আমাদের ত্বরণ, কারণ শুরুতে ছিল 0 কিলোমিটার, তারপরে 30 কিলোমিটার হলো, তাহলে বেগের পরিবর্তন হলো। 30 থেকে 50-এ গেল, এটা ত্বরণ, বেগের পরিবর্তন হলো, তাহলে ত্বরণ হলো। 50 থেকে আবার 50-এ থাকলো, এতটুকু দূরত্বের কোনো পরিবর্তন হয়নি বেগের, এটার জন্য এটাকে কী বলা হবে? সমবেগ বলা হবে। তারপরে দূরত্বের সাথে সাথে কী হলো? কিলোমিটার কমে আসলো, তাহলে এটা কি হবে? মন্দন হবে। আরও কমে আসলো, এটাও মন্দন হবে। ঠিক আছে? তাহলে এতটুকু বিষয় বুঝতে পারছো, ত্বরণ আর মন্দন। আচ্ছা, ত্বরণ মন্দনটা লিখে দিই নাই। মন্দনটা হলো ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। দেখো, ঋণাত্মক মানে কি? যেটা হলো মাইনাসের দিকে যাচ্ছে, নেগেটিভের দিকে যাচ্ছে, কমতে থাকছে, আদি বেগের চাইতে শেষ বেগ কম হবে, সেটাই হলো আমাদের মন্দন। এটাকে যদি আমরা আরো একটু ভালো করে লিখতে যাই তাহলে কি লিখবো? অর্থাৎ সময়ের সাথে যদি বস্তুর বেগের হার কমতে থাকে তাহলে তাকে কি বলবো? মন্দন বলবো। তাহলে বেগের হার যদি কমতে থাকে তাহলে মন্দন, বেগের হার যদি বাড়তে থাকে সেটা হলো ত্বরণ। আচ্ছা, এই অধ্যায়ে যেগুলো তোমাদের থিওরিটিক্যাল আছে, মুখস্থর পাঠ আছে, তার সংজ্ঞা আছে, সে সংজ্ঞাগুলো ত্বরণ মন্দন এই পর্যন্তই হয়। তো এখন আমরা কয়েকটা সূত্র দেখব। এতটুকু সবার লেখা শেষ? এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে সূত্রগুলো আমরা এখন দেখব। সূত্র, আচ্ছা, 1 নম্বর সূত্র, S সমান ভিটি। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? এসটাকে দ্বারা কি বোঝায়? এসটাকে দ্বারা দূরত্ব বোঝায়, ভিকে কি বোঝায়? ভিকে বেগ বোঝায়, টিতে সময় বোঝায়। তো এস সমান ভিটি, এটা আমরা কখন ব্যবহার করব? যখন সমবেগে যাবে, সমবেগের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। তারপরে 2 নাম্বার, এ সমান ইউ মাইনাস ভি মাইনাস ইউ হয়, ভি মাইনাস ইউ বাই টি। এটা কি? আমাদের ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করব। ঠিক আছে? তো এখানে কি কি দেখলাম আমরা? প্রথমে এস দ্বারা কি বোঝায়? দূরত্ব। আর এটার একক কি? এটার একক হলো মিটার। তারপরে দেখলাম ভি হলো টি দেখি আগে, টি হলো সময়টা কি?
সময়টা হলো সেকেন্ড। ইউ আছে, ইউটা হলো আদিবেগ। আদিবেগটা কি মিটার পার সেকেন্ড। ভিটা হলো শেষ বেগ। শেষ বেগ কি মিটার পার সেকেন্ড, বেগটা হলে মিটার পার সেকেন্ড। তারপরে আমরা মাত্র দেখলাম এটা কি, এটা হলো ত্বরণ। ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপরে 3 নম্বর, ভি সমান ইউ প্লাস এটি। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব? যদি ত্বরণ ও সময় দেওয়া থাকে তবে শেষ বেগ বেগের সূত্র এটা। তাহলে এটা আমরা কখন ব্যবহার করব? ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা কখন ব্যবহার করব? যখন এ হলো ত্বরণ, সময় দেওয়া আছে টি, এ আর টি থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। শেষ বেগের সূত্র। আচ্ছা, 3টে সূত্র গেল। 4 নম্বর দেখি। 4 নম্বর হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a_s। দেখো দুইটা কিন্তু একই রকম, কিন্তু এখানে ত্বরণ আর সময় দেওয়া আছে, এখানে কিন্তু সময় না, এটা হলো দূরত্ব লেখা আছে। তাহলে এটাকে আমরা কখন লিখব? যদি ত্বরণ ও দূরত্ব দেওয়া থাকে তবে শেষ বেগের সূত্র। কোশ্চেন যখন আসবে তখন সূত্রগুলো বুঝতে পারবে যে কোন সূত্রটা কখন ব্যবহার করব আমরা। আচ্ছা, এরপরে 5 নম্বর যে সূত্রটা আছে, 5 নম্বর যে সূত্রটা সেটা হলো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হলো দূরত্ব নির্ণয়ের সূত্র। এই সূত্রটা আমরা কখন ব্যবহার করতে পারবো? যখন ত্বরণ, সময়, আদিবেগ এগুলো দেওয়া থাকবে, তখন আমরা কি করব? এই দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করব। সেখানে আমাদের শেষ বেগের কথা উল্লেখ থাকবে না। তখন আমরা কি এস সমান, এসটাকে দ্বারা কি বোঝায়? দূরত্ব বোঝায়। তখন আমরা দূরত্ব বের করব এস দ্বারা। এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, 6 নম্বর সূত্র হলো ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি। এটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে, এটা এখন আমি তোমাদের পড়াইনি, এটা আমি সামনের দিন পড়াবো। সামনের দিন পড়ালে এটার হলো বিস্তারিত আলোচনা করব। এইচ সমান ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। 8 নম্বর হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gx। এই তিনটা হলো কি পরন্ত বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, এখানে শুধু দুইটা জিনিস বেশি আছে, সেটা হলো এইচ আর জি, এই দুইটা বেশি আছে। তো এখানে এইচটা কি? এইচটা হলো উচ্চতা বা গভীরতা। আর জিটা কি? জিটা হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? অভিকর্ষ বা মধ্যাকর্ষ ত্বরণ।
মাধ্যাকর্ষণ ত্বরণ। জিটার একটা নির্দিষ্ট মান আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো জি এর আদর্শ মান। ঠিক আছে, তাহলে তোমাদের আজকের পড়া থাকবে এতটুকুই সূত্র। হ্যাঁ, তোমাদের এই অধ্যায়ে এই 8টা সূত্র আছে। 8টা সূত্র পড়লে মোটামুটি এই অধ্যায়ে সবগুলো ম্যাথ করতে পারবে। তো তোমাদের পড়া থাকবে 1 নম্বর সূত্র আমরা পড়াইছি সমবেগ, 2 নম্বর সূত্র ত্বরণ বা মন্দন, এটা পড়বে। আদিবেগের ক্ষেত্রে এই সূত্রটা পড়বে। এই 3টা সূত্র পড়বে তোমরা। এই 3টা সূত্রের উপরে তোমাদের ম্যাথ থাকবে। কালকে আমরা ম্যাথ করব। হ্যাঁ, আজকে ম্যাথ দেব না, কালকে এই 3টা অধ্যায়ের মধ্যে এই 3টা সূত্রের মধ্যে আমরা ম্যাথ করাবো। তাহলে আজকে এতটুকুই থাকবে। সামনের দিনে আমরা সূত্র দিয়ে কীভাবে ম্যাথ করতে হয় সেগুলো দেখব। কারো কোনো